আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ক্লাস 6 এর স্টুডেন্টদের ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 নিয়ে আলোচনা করব। সাধারণত দেখা যায় অনেক স্টুডেন্টরা ইংলিশ ফার্স্ট পেপার হোক বা ইংলিশ সেকেন্ড পেপার না বুঝে মুখস্থ করে তাদের সময়কে স্পেন্ড করে এবং পরবর্তীতে ভুলে যায় এবং আবারও সেটার পিছনে টাইম স্পেন্ড করে। তো আজকে আমি যে লেসনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই লেসনটাতে আমি বোঝাবো যে কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 যেটা সিন প্যাসেজ 1 থেকে থাকবে সেটা কোন কোন বিষয়গুলোকে ফলো করে বা কোন কোন বিষয়ের দক্ষতা অর্জন করে এটা মুখস্থ ছাড়া খুব সহজেই সলভ করা যায়। তো স্ক্রিনে তোমরা যারা ক্লাস 6 এ পড়ো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা প্যাসেজ লিখে রেখেছি এবং এই প্যাসেজটা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের প্রথম প্যাসেজ যেটা লেসন 1 এ। এবং এই প্যাসেজের আন্ডারে কিছু কোশ্চেন্সগুলো আছে। তোমরা ইতিমধ্যে জানো যে কোশ্চেন নাম্বার 1 এ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং কোশ্চেন নাম্বার 2 যেটা সেখানে আনসারিং কোশ্চেন থাকবে। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে 7টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং আনসারিং কোশ্চেনের ক্ষেত্রে 5টি আনসারিং কোশ্চেন থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি 7টি এমসিকিউ লিখে রেখেছি এবং পরবর্তী যে কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 2 এখানে দেখা যাচ্ছে যে আমি 5টি কোশ্চেন লিখে রেখেছি এবং এটার আনসারগুলো কীভাবে দিতে হয় আমি সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আবারও এই বিষয়টাকে একটু স্মরণ করাই দিতে চাই যে স্টুডেন্টরা আমাদের দেশের এই এমসিকিউ হোক বা কোশ্চেন আনসার হোক বা অন্যান্য যে কোনো কিছুই হোক না কেন অনেক বেশি মুখস্থ করে। তো তোমার এই মুখস্থ ছাড়া তুমি নিজের দক্ষতায় কিভাবে লিখতে পারবে এটার জন্য সর্বপ্রথম যে জিনিসটা তোমার লাগবে সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি। তুমি যখন সেন্টেন্স মেকিং অ্যাবিলিটিটা তোমার গ্রো হবে তারপরে তোমার দ্বিতীয় কাজটা হচ্ছে ভোকাবুলারি এবং তৃতীয় যে জিনিসটা আমরা বলি সেটা হচ্ছে একটা সেন্টেন্স পড়ে বোঝার অ্যাবিলিটি। অর্থাৎ এই তিনটা জিনিস যদি তোমার থাকে তাহলে ইংলিশ কোনোদিনও তোমাকে আননেসেসারি মুখস্থ করতে হবে না, সেটা ফার্স্ট পেপারের জন্য হোক বা সেকেন্ড পেপারের জন্য হোক। তো এইখানে আমি পুরো প্যাসেজটাকে পড়ব এবং পুরোটার অর্থ বলে দেব। সেই সাথে আমি সেটাও বলে দেব যে একজন স্টুডেন্টের যারা ক্লাস 6 এ পড়ে তাদের জন্য কোন কোন ভোকাবুলারিতে এই প্যাসেজে সমস্যা হতে পারে। আর পরবর্তীতে এমসিকিউ যখন তোমরা করবা এই এমসিকিউ এর ক্ষেত্রে কোন কোন ভোকাবুলারিতে সমস্যা হতে পারে আমি সেটা নিয়েও আলোচনা করব এবং মুখস্থ ছাড়া কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে তো অবশ্যই পুরো লেসন জুড়েই আলোচনা হবে। তো প্রথমে আমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছি সেটাতে লেখা আছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। এখানে সাধারণ একটা স্টুডেন্টের ইন্টারেস্টিং শব্দে সমস্যা হতে পারে, যেহেতু এটা সমস্যা হতে পারে আমি এটা রেড মার্ক করে দিচ্ছি। এরপরে আমি যদি ইন্টারেস্টিং এর অর্থটা জানি তাহলে কি হবে, আমার পুরো সেন্টেন্সটা বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে ইন্টারেস্টিং অর্থ আমরা জানি, অনেকে ইন্টারেস্টিংই বুঝি, অনেকে ইন্টারেস্টিং বলতে আনন্দদায়ক এটা বুঝি। তো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার স্কুলের প্রথম দিনটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল বা আনন্দদায়ক ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা, আমি আমার বাবার সাথে রিক্সায় করে স্কুলে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে আমরা স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, আমার বাবা আমাকে বিদায় জানালো এবং স্কুল গেটে রেখে গেল। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, আমি ভিতরে গেলাম এবং দেখলাম সবাই ক্লাসে প্রবেশ করেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড আ সিট, আমি ক্লাসরুমে ঢুকলাম বা ক্লাসরুমে প্রবেশ করলাম এবং আমার সিটে বসলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে আ টিচার কেম, একজন শিক্ষক আসলেন, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে আন্তরিকভাবে অভিবাদন জানালেন বা স্বাগতম জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি আমার নতুন ক্লাসে স্টুডেন্টদেরকে অনেক বেশি ফ্রেন্ডলি পেলাম। তো এইখানে যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যাসেজে আমার কাছে মনে হয় সাধারণ একটা স্টুডেন্টের জন্য ইন্টারেস্টিং শব্দে সমস্যা হতেও পারে। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সের দিকে যদি আমরা খেয়াল করি, দ্বিতীয় সেন্টেন্সে খুব বেশি প্রবলেমেটিক ওয়ার্ড দেখা যায় না। তৃতীয় সেন্টেন্সের দিকে যদি খেয়াল করি এখানেও কোনো প্রবলেমেটিক ওয়ার্ডগুলো খুব একটা দেখা যায় না। চতুর্থ সেন্টেন্সেও নেই, পঞ্চম সেন্টেন্সেও নেই। ষষ্ঠ সেন্টেন্সের দিকে যদি খেয়াল করি এখানেও কোনো প্রবলেমেটিক ওয়ার্ডগুলো নেই।
এরপরে সপ্তম সেন্টেন্সের দিকে যদি তোমরা খেয়াল করো তখন দেখবা যে ওয়ার্মলি শব্দটাতে তোমার একটু সমস্যা হতে পারে, অর্থাৎ এই শব্দের অর্থ তোমার নাও জানা থাকতে পারে। তো আমি এটাকেও রেড মার্ক করে দিলাম। পরবর্তী সেটা হচ্ছে গ্রিটেড, এটার অর্থ তোমার নাও জানা থাকতে পারে, আমি এটাকেও একটু রেড মার্ক করে দিলাম। অর্থাৎ এই যে প্রবলেমেটিক ভোকাবুলারি, অর্থাৎ যে শব্দগুলোতে তোমার সমস্যা, সেই শব্দগুলোর অর্থ যদি তোমার জানা থাকে তাহলে দেখবে যে খুব সহজেই এটার অর্থগুলো তুমি বের করতে পারবা। আমি এতক্ষণ তো সেন্টেন্স একটা পড়ার পরে সেটাকে পুরোটার অর্থ বলে দিয়েছি, আমি এটাকে সেকেন্ড টাইম আবারও পড়ছি ভেঙে ভেঙে, যাতে করে তোমার বুঝতে আরো অনেক বেশি সুবিধা হয়। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল, এর অর্থ কি? আমার নতুন স্কুলের প্রথম দিন। ওয়াজ ইন্টারেস্টিং, আনন্দদায়ক ছিল। তাহলে এখন পুরোটার অর্থ যদি বলি তখন কি হয়? আমার নতুন স্কুলের প্রথম দিনটা অনেক আনন্দদায়ক ছিল। এরপরে আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। ইন আ রিক্সায়, একটা রিক্সাতে চড়ে। তাহলে এই পুরোটার অর্থ যদি আমরা বলি তাহলে কি হয়? আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা, আমি একটি রিক্সাতে করে আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম। উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছালাম। আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে। এখন পুরোটার অর্থটা কি দাঁড়ায়? আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় জানালো। অ্যান্ড লেফট মি, এবং রেখে গেল অ্যাট দ্য স্কুল গেটে। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখলাম যে এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, প্রত্যেকে ক্লাসে ঢুকেছে। তো এই পুরোটার অর্থটা তাহলে কি দাঁড়ায়? আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, আমি ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম প্রত্যেকে ক্লাসে প্রবেশ করেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে গেলাম বা আমি ক্লাসরুমে হেঁটে গেলাম। অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং একটা সিটে বসলাম। এখানে ফাউন্ড বলতে অনেকে বুঝতে পারে সিট খুঁজে বের করলাম, কিন্তু এই পুরো সেন্টেন্সের অর্থ অনুযায়ী আসে যে আমি আমার ক্লাসরুমে প্রবেশ করলাম এবং একটি সিটে বসলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, আ টিচার কেম, একজন টিচার আসলেন। অ্যান্ড, এবং ওয়ার্মলি গ্রিটেড আস, আমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানালেন। তাহলে পুরো সেন্টেন্সের অর্থটা কি হয়? আফটার সাম টাইম আ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, কিছুক্ষণ পর একজন টিচার আসলেন এবং আমাদেরকে আন্তরিকভাবে অভিবাদন বা অভিনন্দন জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি স্টুডেন্টদেরকে দেখলাম। ভেরি ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে। তাহলে এই সেন্টেন্সের পুরো অর্থটা কি হয়? আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি আমার নতুন ক্লাসে স্টুডেন্টদেরকে খুবই বেশি ফ্রেন্ডলি দেখলাম। ফ্রেন্ডলি বলতে তোমরা অবশ্যই জানো বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্ব সুলভ। এখন আমরা এই প্যাসেজ পুরোটা ভালো করে বুঝে ফেললাম এবং এখান থেকে কোন কোন প্রবলেমেটিক ভোকাবুলারিগুলো আছে সেটাও আমরা ফাইন্ড করলাম এবং এটার অর্থগুলোও আমরা জেনে নিলাম। আমি তোমাদের সুবিধার্থে অর্থটাকে আরেকবার বলছি। ইন্টারেস্টিং অর্থ আনন্দদায়ক, ওয়ার্মলি বলতে আন্তরিকভাবে, আর গ্রিটেড বলতে অভিবাদন জানানো বা অভিনন্দন জানানো। এখন তোমরা এর নিচে দেখতে পাচ্ছ যে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। মাল্টিপল চয়েস বলতে কি বোঝায় তোমরা অবশ্যই জানো যে অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে সঠিক অপশন তোমাকে বাছাই করতে হবে। এখন সঠিক অপশন বাছাই করার ক্ষেত্রে তোমাকে কোন কোন বিষয় ফোকাস করতে হবে? হ্যাঁ, প্রশ্নে যেটা চাচ্ছে তোমাকে সেটারই সঠিক আনসার দেওয়া। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সঠিক আনসার দিতে পারছো। আর এটার জন্য সাধারণত তোমাকে প্রশ্ন খুব ভালো করে বুঝতে হবে। চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার স্কুলের প্রথম দিন অনেক ইন্টারেস্টিং ছিল, যেটা আমরা প্যাসেজে পড়লাম। হিয়ার দ্য ওয়ার্ড ইন্টারেস্টিং, এখানে ইন্টারেস্টিং শব্দটা ইজ সিমিলার টু, মানে একই রকম। অর্থাৎ ইন্টারেস্টিং যে শব্দটা, এটার অর্থ এই যে নিচে যে চারটা অপশন আছে, এই নিচের চারটা অপশনের কোনটার মতো? আচ্ছা, তোমরা ইতিমধ্যে জানো ইন্টারেস্টিং অর্থ আনন্দদায়ক। তাহলে এখানে প্রথমে অপশন এতে লেখা আছে অ্যামিউজিং। অ্যামিউজিং অর্থ আনন্দদায়ক।
দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে বোরিং। তোমরা নিশ্চয়ই জানো বোরিং অর্থ বিরক্তিকর। ডাল, ডাল বলতে নিস্তেজ। আর আনএক্সাইটিং এটাও হচ্ছে আনন্দদায়ক নয় এমন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইন্টারেস্টিংটা অ্যামিউজিং এর সেম মিনিং হয়। তাহলে আনসারটা হচ্ছে অ্যামিউজিং। তো আমি এটা রেড মার্ক করে রাখলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তুমি যদি পুরো সেন্টেন্সটা খুব ভালো করে বুঝো এবং ভোকাবুলারিগুলো যদি ভালো করে জানো, তাহলে এখানেও তোমার মুখস্থ ছাড়া আনসার দেওয়া পসিবল। এরপরে দ্বিতীয়টা দেখো, উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছালাম আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে। হিয়ার রিচড মিন্স, এখানে রিচড বলতে বোঝায়, তাহলে রিচ বলতে আমরা জানি পৌঁছানো। তাহলে এই যে অপশন যে চারটা তোমরা দেখতে পাচ্ছ, এই চারটা অপশনের মধ্যে প্রথমটা দেখো অ্যারাইভড। তোমরা নিশ্চয়ই জানো অ্যারাইভড অর্থ পৌঁছানো। তাহলে আনসার তো অপশন এই হবে। তারপরে আমরা অপশন বি, সি এবং ডি এর অর্থটা দেখে নিই। অপশন বিতে বলা হচ্ছে লেফট, লেফট মানে ত্যাগ করা বা চলে যাওয়া। অ্যাডভান্সড, অ্যাডভান্সড বলতে আগাম বা অগ্রসর এরকম অর্থ হয়। আর কাট অর্থ কেটে ফেলা। তো এই তিনটা তো অবশ্যই হবে না। তো রিচ অর্থ যেহেতু পৌঁছানো, আর এটার অর্থের সাথে অ্যারাইভ অর্থটা বেশি ম্যাচ করে, এবং সেই ক্ষেত্রে অ্যারাইভটাই হচ্ছে প্রপার আনসার। তাহলে দেখো এখানেও তুমি যখন ভোকাবুলারিটা খুব ভালো করে বুঝলে এবং সেন্টেন্সটা ভালো করে বুঝলে, তখন দেখা গেল তোমার আনসার শিট ছাড়াই আনসার দেওয়া সম্ভব হয়ে গেল। নাম্বার 3, এখানে বলা আছে মাই ফাদার সেড গুড বাই, আমার বাবা বিদায় জানালো। উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের কোন ওয়ার্ড ইজ নট আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড গুড বাই, নিচের যে চারটা ওয়ার্ড দেখতে পাচ্ছ তোমরা, এই চারটা ওয়ার্ডের কোন ওয়ার্ডটা গুড বাইয়ের সিনোনিম না। এখন প্রশ্ন হতে পারে সিনোনিম অর্থ কি? সিনোনিম অর্থ সমার্থক শব্দ, যেটাকে আমি আরেকটু সহজভাবে ভেঙে বললে সিনোনিম বলতে বোঝায় একই ধরনের অর্থ বা কাছাকাছি অর্থ। তো তোমরা এখানে চারটা দেখতে পাচ্ছ, তাহলে গুড বাইয়ের সাথে সেম না অর্থাৎ সিনোনিম না, অর্থাৎ বিপরীত অর্থ হতে পারে বা এই অর্থটার মতো না, সেটাই হচ্ছে এটার আনসার হবে। তোমরা অপশন এতে দেখতে পাচ্ছ, আমি গুড বাইটা একটু মার্ক করে দিই, এটা হচ্ছে রেড মার্ক আমি করে দিলাম। অপশন এতে দেখতে পাচ্ছ বাই, বাই মানে তোমরা জানো গুড বাই মানে বিদায়, বাই অর্থ বিদায়, তাহলে এটা হবে না। রিইউনিয়ন, রিইউনিয়ন অর্থ পুনর্মিলন বা পুনরায় একসাথে হওয়া। এরপরে হচ্ছে ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল বলতেও বিদায় বোঝায়। এরপরে অপশন ডিতে লেখা আছে আডিউ, এটার অর্থ হচ্ছে বিদায় বোঝায়। তাহলে দেখা যাচ্ছে যে এই গুড বাইয়ের সাথে প্রায় একই রকম অর্থ অপশন ডি, অপশন সি এবং অপশন এর। তাহলে এটার সাথে ম্যাচ করে না কোনটা? রিইউনিয়ন। আমরা জানি গুড বাই অর্থ বিদায় আর রিইউনিয়ন অর্থ পুনর্মিলন। সো আনসার হচ্ছে বি। তো এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তুমি যদি সেন্টেন্স খুব ভালো করে বুঝো এবং ভোকাবুলারিগুলো যদি ভালো করে জানো, তাহলে আনসার শিট ছাড়া তুমি এগুলা খুব সহজেই লিখতে পারতেছো। তো এই যে বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও সেম নিয়মই প্রযোজ্য হবে। তোমাকে সেন্টেন্স বুঝতে হবে এবং অপশনগুলোর অর্থটা যদি ভালো করে বুঝো, তাহলে দেখবে খুব সহজে আনসার করতে পারছো। আমি পুরো লেসনটাকে বোঝালাম না, আমি এখন কোশ্চেন নাম্বার 2 যেটা এখানে আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 2 আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের এনলাইটনিং এডুকেশন অনলাইন এবং অফলাইন ব্যাচে ক্লাস 6 এর স্টুডেন্টরা ক্লাস করছে। তো তোমরা যারা উত্তরা বা টঙ্গীর আশেপাশে থাকো, তারা চাইলে আমাদের অফলাইন ব্যাচে ক্লাস করতে পারো। এবং তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকো কিন্তু চাও যে না আমি খুব ভালোভাবে আমার ইংলিশের প্রিপারেশনটা নিব, আমাকে যেন আননেসেসারি মুখস্থ না করতে হয়, আমি যাতে নিজের যোগ্যতায় ইংলিশের অনেক সলিউশন করতে পারি এবং আমার সময়কে অনেক বেশি সেভ করতে পারি, তো তারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিট হতে পারো। আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিট হওয়ার প্রসেসটা খুবই সিম্পল। তোমরা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে এবং আমাদের অফিসে যে কাস্টমার কেয়ার সেকশন আছে তাদের সাথে কথা বলবে, তারা তোমাদেরকে প্রপারলি গাইড করবে। এবং বিশেষ একটা বিষয়, তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও, তাদের জন্য আমরা 2025 সালের পুরো বছর জুড়ে অনেক স্পেশাল একটা ডিসকাউন্ট রেখেছি। অর্থাৎ আমাদের এই কোর্সের ফিটা সাধারণত 1500 টাকা মাসে নেওয়া হয়, কিন্তু আমরা
অনলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য এটা রেখেছি মাত্র 450 টাকা। তো তোমরা মাত্র 450 টাকা মান্থলি পে করে এই কোর্সটা কন্টিনিউ করতে পারবা। এবং আমাদের এই কোর্সের ডিউরেশনটা, অর্থাৎ তোমরা যারা ক্লাস 6-এ পড়ো তাদের জন্য 6 মান্থের ডিউরেশন আমরা কোর্সটা সাজিয়েছি। এবং এই 6 মান্থের ডিউরেশনে আমরা তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়টাকে খুব ভালোভাবে কভার করব। আর তোমরা যারা অফলাইন কোর্স করতে চাচ্ছ তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট রেখেছি। অবশ্যই তোমরা আমাদের প্রতিষ্ঠানে আসবে, এসে যোগাযোগ করে তোমাদের সিটটা দ্রুত কনফার্ম করে ফেলবে এবং স্কুলের অন্যান্য স্টুডেন্টদের থেকে তোমার প্রিপারেশনটাকে অনেক বেশি এগিয়ে রাখবে। যাই হোক, আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ। এগুলো কিভাবে উত্তর দেয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম সেন্টেন্সে দেখো লেখা আছে হাউ ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ দ্য স্পিকার অ্যাট দ্য নিউ স্কুল। নতুন স্কুলে স্পিকারের প্রথম দিন কেমন ছিল? স্পিকার বলতে কাকে বোঝানো হচ্ছে? এই প্যাসেজে যার ব্যাপারে আমরা পড়লাম তাকে স্পিকার বলা হচ্ছে। তাহলে স্পিকারের স্কুলের প্রথম দিনটা কেমন ছিল? আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে ইন্টারেস্টিং ছিল। তোমার কাজ হচ্ছে এই হাউ অর্থাৎ কেমন ছিল এটার আনসার দেওয়া, আর বাকি এটুকুন কিন্তু অলরেডি প্রশ্নের মধ্যে দেওয়াই আছে। সাধারণত আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলে থাকি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বানানোর জন্য সাধারণত একটা স্টুডেন্টের প্রথমে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে এক্সটেনশন, এটা দিয়ে সেন্টেন্স সাজানো উচিত। আমি আবারও বলছি, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স সাজানোর জন্য সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, এক্সটেনশন লাগবে, এইভাবে সাজানো। তো আমি এই প্রশ্নটা পড়লে দেখতে পাই যে সাবজেক্ট অলরেডি আছে। সাবজেক্টটা কি তোমরা হয়তো বা জানো, সাবজেক্ট যার সম্পর্কে বলা হয় সেটাই সাবজেক্ট। প্রশ্নের মধ্যে দ্য স্পিকারের সম্পর্কে বলা হচ্ছে, সো স্পিকারটা হচ্ছে সাবজেক্ট। তো আমি এখানে সাবজেক্টটাকে আলাদা করে নিই, যেহেতু আমাকে বলছে প্রথমে লাগবে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ফার্স্ট ডে অফ দ্য স্পিকার, এটুকুনকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। আচ্ছা, দ্য ফার্স্ট ডে অফ দ্য স্পিকার। এরপরে বলছে ভার্ব লাগবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ভার্বটা হচ্ছে ওয়াজ, তো আমি ওয়াজটাকে নিয়ে নিলাম। দ্য ফার্স্ট ডে অফ দ্য স্পিকার ওয়াজ, কেমন ছিল আমরা জানি ইন্টারেস্টিং, তাহলে ওই ইন্টারেস্টিং শব্দটা জাস্ট এখানে বসাই দিব, INTERESTING, ইন্টারেস্টিং। দ্য ফার্স্ট ডে অফ দ্য স্পিকার ওয়াজ ইন্টারেস্টিং, এই যে এখানে বাকি যেটুকুন আছে এটুকুন জাস্ট বসায় দাও অ্যাট দ্য নিউ স্কুল। দেখো কত সহজে এই প্রশ্নগুলোর আনসার করা যায়। আর তুমি যদি সেন্টেন্স বানানো শিখো, অর্থাৎ আমরা যে আমাদের স্টুডেন্টদেরকে অনলাইন অফলাইন ব্যাচে সেন্টেন্স বানানো শেখাই, তুমি যদি এটা শিখে ফেলো তখন দেখবে যে এটা তোমার কাছে আরো অনেক বেশি ইজি মনে হবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, প্রশ্ন নম্বর বি। প্রশ্ন নম্বর বিতে বলা হচ্ছে উইথ হুম। তোমরা জানো উইথ হুম অর্থ কার সাথে, অ্যান্ড এবং হাউ কিভাবে, ওয়াজ হি গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছিল। তো এখানে বলা হচ্ছে কার সাথে এবং কিভাবে সে স্কুলে যাচ্ছিল। সে বলতে ওই যে স্পিকার বা যার ব্যাপারে লেখা আছে। এখানেও তো তোমাকে খেয়াল করতে হবে সাবজেক্ট লাগবে আগে। তো আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি পেলাম? সাবজেক্ট হিসেবে এখানে দেখা যাচ্ছে হি আছে। তো আমি প্রথমে হি লিখে ফেললাম, হি। এরপরে বলা হয়েছে ভার্ব লাগবে, তাহলে দেখো ভার্ব হিসেবে এখানে আছে ওয়াজ, তাহলে আমি ওয়াজটাকে এখানে নিয়ে নিলাম। তাহলে হি ওয়াজ গোয়িং, এটাও তো ভার্ব, হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে কার সাথে যাচ্ছিল? উইথ হুম, কার সাথে? তাহলে আমি লিখব উইথ, তার বাবার সাথে, তাহলে হবে হিজ ফাদার। হি ওয়াজ গোয়িং উইথ হিজ ফাদার। কিভাবে যাচ্ছিল? রিকশায় করে। তাহলে এখন কি হবে? ওই কিভাবে উত্তরটা দিতে হবে, বাই রিকশা। হয়ে গেল। তাহলে কি হবে? হি ওয়াজ গোয়িং, কোথায় যাচ্ছিল এই জায়গাটা জাস্ট আমাকে এখান থেকে নিয়ে দিতে হবে, কারণ এটা লেখাই আছে। তাহলে আমি পুরো সেন্টেন্সের
অর্থাৎ পুরো প্রশ্নের আনসারটা কি পেলাম, হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল, উইথ হিজ ফাদার, তার বাবার সাথে, বাই রিক্সা, রিক্সাতে করে। দেখো খুব সহজ। তো এইভাবে তুমি চাইলেই তোমার প্রশ্নগুলোকে সাজাতে পারো, প্রশ্নগুলোর আনসারগুলো কিভাবে হবে সেটা সাজাতে পারো, খুবই সহজ। আর বাকিগুলো আমি আলোচনা করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এইভাবে তুমি চাইলে তোমার ফার্স্ট পেপারে কোশ্চেন নাম্বার 1 এবং 2 পুরোটা সলভ করতে পারো। আর তোমাদের যে ইংলিশ ফর টুডে বই আছে, সেটা প্রত্যেকটা বিষয় একই বিষয়টাকে ফোকাস করে তুমি সলভ করবা। বিশেষ আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেন্টেন্স কিভাবে বানাতে হয় সেটা বোঝানোর পাশাপাশি আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রিপারেশনটা খুব বেশি ইফেক্টিভলি নিতে কোন কোন ভোকাবুলারিগুলো প্রয়োজন সেই ভোকাবুলারিগুলোও দিয়ে থাকি। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা একটা ভোকাবুলারি পেজ তোমাদেরকে দেখাচ্ছি, যে ভোকাবুলারিগুলো দেখতে পাচ্ছ, এই ধরনের অনেক ভোকাবুলারিগুলো আমরা স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য তাদের যা যা প্রয়োজন হয়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাআল্লাহ তোমাদের সাথে হয়তোবা ক্লাসে দেখা হবে এবং তোমাদের প্রিপারেশনটা আরও অনেক ভালো হোক, অন্যান্যদের থেকে তুমি অনেক বেশি এগিয়ে থাকো, সেই দোয়া রেখে আমি আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।